কি অবস্থা সবার? আজকের ভিডিওটা কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড হতে যাচ্ছে এবং খুবই সিম্পল। তোমরা যারা এইচএসসি লাইফে আসো এবং তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে ইচ্ছুক এবং তুমি তোমার গোল ফিক্স করছো, সো এখন থেকেই কীভাবে একাডেমিকের পাশাপাশি মেডিকেল অ্যাডমিশন, যেটাকে আমরা প্রি মেডিকেল প্রোগ্রাম হিসেবে ডাকি, সেটা কন্টিনিউ করবা, সেটা নিয়ে পুরোপুরি ডিটেলস আজকে আমরা বলবো। ওকে, সো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এখানে কোনো বোগাস কথাবার্তা হবে না এবং আমি মনে করি ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সিম্পলি আসো, আমি আমার পরিচয়টা আরেকবার দিই। আমি তানজিম ভাইয়া তোমাদের, এবং আমি বর্তমানে মেডিকেল সেগমেন্ট হেড হিসেবে আছি এবং মেডিকেল রিলেটেড এই পর্যন্ত অলমোস্ট 4 থেকে 5 বছর, 4 বছর বলা যায়, আমি জুনিয়রদেরকে গাইডলাইন দিচ্ছি। সো তার বেসিসে, অভিজ্ঞতার বেসিসে আমি তোমাদের বলতে পারি ইন ফিউচার তোমরা কী কী অবস্টেকল ফেস করতে পারো এবং এখন থেকে তোমরা কীভাবে সেটাকে মোকাবেলা করার প্রস্তুতিটা নিতে পারো। সিম্পল ভিডিও হবে। ওকে, আসো ভাইয়া তাহলে শুরু করি। দেখো, সো আজকের ভিডিওর টপিকটা কি, সেটা হচ্ছে ভাইয়া প্রি মেডিকেল প্রিপারেশন গাইডলাইন কাদের জন্য? এইচএসসি 26 যারা আসো তাদের জন্য, ঠিক আছে? সো মোটামুটি তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু শেষ এবং এটাই কিন্তু প্রাইম সময়, ঠিক আছে? এটাই কিন্তু প্রাইম সময় তোমার একাডেমিকের পাশাপাশি তুমি মেডিকেলের প্রস্তুতি শুরু করবা। এখন সবাই আমাকে এই কোয়েশ্চেনটা করে, কয়েকটা কোয়েশ্চেন কিন্তু খুবই কমন। আমি বলি কী কী কোয়েশ্চেন করে, ভাইয়া এখন থেকে কি আমার মেডিকেলের প্রিপারেশন শুরু করতে হবে? প্রথম কোয়েশ্চেন, আমি কি এখন থেকে শুরু না করলে পিছিয়ে পড়বো? দ্বিতীয় কোয়েশ্চেন, এবং 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া সামনে তো এইচএসসি পরীক্ষা এবং এটাতে এ প্লাস পাওয়া আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এ প্লাস না পারলে তো আমার দুইটাই মরবে, তাই না? আমার কি বলা যায়, আমার হচ্ছে তোমার সাপও মরবে না, এদিকে লাঠিও ভেঙে যাবে, কাইন্ড অফ বিষয়টা এরকম না? সো আমি কি এই রিস্কটা নিব? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু, যেটা সবাই তোমরা ফেস করো। সো এই কোয়েশ্চেনগুলোর আনসার আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দিব। আসি প্রথমত যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের মধ্যে, দেখো আমাদের মধ্যে 80% স্টুডেন্ট, আমি তো দেখছি, মানে ছোটো ভাই বোনদের তো আমরা দেখছি, তাই না? প্রায় 3-4 বছর ধরে দেখে আসতেছি, মানে তারা এইচএসসি লাইফে এটা ফিক্স করতে পারে না যে সে মেডিকেলে যাবে নাকি সে ইঞ্জিনিয়ারিংয়ে যাবে বা সে ভার্সিটিতে পড়বে, এটা এখনও সে ফিক্স করতে পারে না। বাট তোমার জন্য, যারা আমার ভিডিওটা দেখতেছো এই মুহূর্তে, তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট তুমি তোমার গোলটা একটু ফিক্স করো। হ্যাঁ ভাইয়া, তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দিবা, হয়তো তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারো এবং সবাই কিন্তু কমনলি ভার্সিটিতে পরীক্ষা কিন্তু আমরা সবাই দিই, কিন্তু তোমার প্রাইম টার্গেট কি? তুমি কি একদম সোললি কিসের জন্য পড়বা? সেটা যদি তোমার মেডিকেল হয়, তুমি আমার দলে আসো, ঠিক আছে? সো তুমি ফিক্স করছো যে না ভাইয়া, আমার পিতামাতা চাচ্ছে, আমার ফ্যামিলি চাচ্ছে, আমার সোসাইটি চাচ্ছে, ইভেন আমি নিজেও চাচ্ছি, ইভেন আদার যে কেরিয়ার পারপাস সব কিছু মিলে আমি এটা ফিক্স করছি যে আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিব আফটার আমার এইচএসসি পরীক্ষা। তো তোমাকে প্রথমত যে পয়েন্টটা, যেটা তুমি যদি এখন থেকে করো, তুমি বাদবাকি 80% স্টুডেন্ট থেকে আগায় যাবা। এবং ভাইয়া বিশ্বাস করো, এই জিনিসটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তুমি তোমার গোলটা ফিক্স করবা যে তুমি কোথায় পড়তে চাচ্ছ, সে অনুযায়ী তুমি তোমার পরবর্তী প্ল্যান সাজাবা। এবং কিভাবে প্ল্যান সাজাবা আজকের ভিডিওতে সব বলে দিব, ঠিক আছে? তাহলে ভাইয়া আমি আমার গোল ফিক্স করে ফেলছি, তাহলে আমরা প্রথম সমস্যা থেকে বের হয়ে গেছি। এখন সেকেন্ড যে বিষয়টা, সেটা আমার কনসার্ন থাকতে হবে কি নিয়ে? এ প্লাস পাওয়া নিয়ে। কারণ আমি যদি জিপিএ 5 না পাই, তাহলে তো আমার আলটিমেটলি মেডিকেল থেকে আমি অনেকে বলি যে ভাইয়া, যে তোমার মোটামুটি 3-4 যদি জিপিএ কমও থাকে, জিপিএর মার্কস যদি কমও থাকে, তাও তুমি মেডিকেলে দিবা, অবশ্যই দিবা, এবং এর মাধ্যমে অনেক অনেক চান্স প্রতি বছর পাচ্ছেই। কিন্তু তুমি তো একটা রিস্ক জোনে চলে গেছো। সো আলটিমেটলি তোমাকে ফার্স্ট প্রায়োরিটি কী হইতে হবে? তোমার এইচএসসিতে এ প্লাসে তোমাকে এনিহাও এনশিওর করতে হবে। এবং তোমরা যারা না এখন থেকে কনসার্ন আছো যে না আমি মেডিকেলে পড়বো, যে না আমি বুয়েটে পড়বো, যে না আমি একদম ডিউতে পড়বোই 100% শিওর, তোমরা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনার প্রতি কনসার্ন আসছো অলরেডি। এবং আমি যদি মোটামুটি অভিজ্ঞতার বেসিসে বলি, এ প্লাস পাওয়াটা কিন্তু একদমই টাফ না। তুমি সার্টেন কিছু ওয়ে ফলো করে তুমি কিন্তু ইজিলি এ প্লাসটা ইজিলি এনশিওর করতে পারবে, এটা কোনো বিষয়ই না। এবং তোমরা যারা মোটামুটি পড়ালেখা করো, আমি বলতে পারি তুমি এ প্লাস ইজিলি এনশিওর করতে পারবা। এবং তোমরা যারা এখনও সন্দিহান আছো, তোমাকে অবশ্যই তুমি তোমার একাডেমিকের দিকে ফোকাস করো, যে তোমার কোন কোন চ্যাপ্টারের সমস্যা, কোন কোন বইয়ের সমস্যা, অর্থাৎ কোন কোন সাবজেক্টের সমস্যা, সে অনুযায়ী তুমি আগাও। বিশেষ করে আমি যদি বলি, যেগুলো আমরা কম পড়ি, অর্থাৎ সায়েন্সের সাবজেক্টের বাইরেরগুলা, যেমন আইসিটি অনেক খারাপ করে, ঠিক আছে, ইংলিশ অনেক খারাপ করে, সো ওগুলাও তুমি একসাথে কন্টিনিউ করবা। ইংলিশের ব্যাপারটা আমি আলাদা করে বলবো যখন তুমি মেডিকেলের জন্য জিকে ইংলিশ প্রিপারেশন নিবা, তার সাথে সাথে আমি জিনিসটা বলে ফেলবো, সমস্যা নেই, ঠিক আছে? সো তোমাকে এনিহাও মাথায় রাখতে হবে, ভাই আমাকে এ প্লাস পাইতে হবে। এবং আমি তোমাকে এটা বলতেছি, তুমি বিশ্বাস করে, এ প্লাস পাওয়াটা কোনো বিষয় না। তোমাকে ফিক্স কিছু টপিক ধরে ধরে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু জায়গা থেকে দেখবা বারবার কোয়েশ্চেন আসতেছে। এটা নিয়ে আজকের ভিডিওতে মেইন ফোকাস তো ওইটা না, তাও হালকা পাতলা বলতেছি, তুমি ওই জিনিসগুলো বেশি বেশি পড়বা, ঠিক আছে? ওই জিনিসগুলো বেশি বেশি পড়ে নিজের জাস্ট
জিপিএ 5টা এনশিওর করে রাখো যে না ভাই আমি এনিহাও জিপিএ 5টা এনশিওর করতে পারবো। সো তোমরা যদি যারা এই প্রথম 2টা পয়েন্ট অলরেডি ফিক্স করে ফেলতে পারছো এবং মোটামুটি তুমি কনফিডেন্ট না ভাইয়া এ প্লাস তো আমার মোটামুটি এসে যাবে, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে আমাদের এই প্রি মেডিকেল প্রস্তুতিটা। ক্লিয়ার? সো তোমাকে মাথায় রাখতে হবে আগে আমি আমার গোল ফিক্স করছি, সেকেন্ডলি আমি এইটুকু এনশিওর মোটামুটি আমি এ প্লাস পাবো, এ প্লাস না পাইলে আমি মোটামুটি একদম কাছে মানে 4.9 4.8 এটা 100% পাবো এবং বাদবাকি পড়াশোনার মাধ্যমে আমি আমার এ প্লাসটা এনশিওর করে ফেলতে পারবো। যদি এইটুকু এনশিওরটা আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে বলবো তুমি প্রি মেডিকেলের প্রস্তুতি এখন থেকে নাও, নয়তো তোমার প্রি মেডিকেল দরকার নাই। সো একটা সাবজেক্ট অর্থাৎ কিছু মানুষ কিন্তু এখানে আলাদা হয়ে গেছো এবং তোমরা কিন্তু পিছিয়ে পড়ো নাই, বরঞ্চ তোমরা আরও বেশি সচেতন যে না আমাকে বুঝে শুনে আগাতে হবে, যেটুক ক্যালিভার আমার নাই আমি ওটুকে গেলে এটাও যাবে ওটাও যাবে, সো আমাকে পরিকল্পনা মাফিক আগাইতে হবে, ঠিক আছে। সো ধরো 2টা জিনিস তুমি মোটামুটি এনশিওর করলা, ওকে, ধরো আমি এ প্লাস না হলে মোটামুটি 4.8 আমি পাবো, এটা 100% শিওর, বাকি যে সময়টুকু আছে ওইটার মাধ্যমে পড়লে আমার এ প্লাস ইজিলি চলে আসবে, শেষ। আচ্ছা এবার আসি প্রি মেডিকেল কেন করা উচিত। এই জিনিসটা আমি বুঝাতে পারি না স্টুডেন্টদেরকে, তোমরা অবহেলায় টাইমটা ইজিলি পাস করে ফেলো না ভাই আমি অনেক পড়ালেখা করতেছি একাডেমিকের জন্য, বাট বিলিভ করো এখন যে পরিমাণ কম্পিটিশন শুরু হয়েছে, তুমি দেখো তোমার আগের ব্যাচের অর্থাৎ এইচএসসি 25-এর ভাইয়াদের তুমি দেখছো মেডিকেলে কাটমার্ক কত ছিল, 74.5 ছিল সম্ভবত। সো তুমি বুঝতেছো যেটা আমাদের সময় যখন ছিলাম আমাদের সময় জিনিসটা ছিল কত 62 63, এটা এখন কনভার্ট হয়ে চলে আসছে 74 75-এ। অর্থাৎ তোমরা যারা না এই যে এবারে কোয়েশ্চেন দেখছো, আরে ভাইয়া কোয়েশ্চেন তো একদম ইজি, আমাকে সবাই বলে ভাইয়া কোয়েশ্চেন তো ইজি, আমি ইজিলি 50-60টা পারতেছি। ভাইয়া ইজিলি 50-60টা যে কেউ পারে, তোমার যদি মোটামুটি এইচএসসি লাইফে হালকা পাতলা পড়াশোনা করো না তুমি ইজিলি কি করবা মেডিকেলে 50-60টা পারবা, কিন্তু তার পরবর্তীতে আর 10টা বাড়াইতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, 70 থেকে 80 করতে তোমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে এবং 80 থেকে 85 রেঞ্জে যাওয়ার জন্য তোমার একদম মানে অলিয়া উলিয়া লেভেলে পড়ালেখা করতে হবে। মানে প্রশ্নের প্যাটার্ন কিন্তু এক একটা এক এক রকম, কিছু কোয়েশ্চেন কিন্তু খুবই কঠিন করে, যেমন সাস্টের কোয়েশ্চেন, বুয়েটের কোয়েশ্চেন, এগুলো অনেক স্ট্যান্ডার্ড হয় এবং অনেক কঠিন হয়, আবার মেডিকেলে একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে, এখানে একটা নির্দিষ্ট সংখ্যক কোয়েশ্চেন কিন্তু তুমি পারবাই, তার মানে এই না যে তোমার প্রিপারেশন খুবই ভালো, কারণ তুমি যেরকম পারতেছো রহিম কহিম সবাই পারতেছে, ঠিক আছে। সো তোমাকে মেডিকেলের কম্পিটিশন লেভেলটা বুঝতে হবে। মাত্র তুমি 0.5 কম পাওয়ার জন্য তোমার ওয়েটিং লিস্টে সিরিয়াল যে মানে চান্স পাইছে সেখান থেকে তুমি 0.25 কম দেখবে, তার মধ্যে প্রায় 600 থেকে 700। আমি নিজে দেখছি, তোমাকে এই জিনিসগুলো বলার কারণ কি, তুমি এখন থেকে সিরিয়াস হও, যেহেতু তুমি ফিক্স করছো যে তুমি মেডিকেলে পড়বা, সো তোমাকে জিনিসটা আমার বলা উচিত। তুমি বুঝতেছো মাত্র 0.5 কম পাওয়ার কারণে সে অলমোস্ট 600 থেকে 1000 পিছিয়ে আছে এবং সে শিওর না যে সে আদৌ মেডিকেলে পড়তে পারবে কিনা, মাত্র 0.5, ইমাজিন করো। সো তোমাকে কম্পিটিশন লেভেলটা বুঝতে হবে এবং যারাই চান্স পাইছে, আমার যারা জুনিয়র ঢাকা মেডিকেলে চান্স পাইছে, সলিমুল্লাহ মেডিকেল, আমার মেডিকেলে যারা চান্স পাইছে, এরকম অনেক জুনিয়র আছে সোহরাওয়ার্দীতে চান্স পাইছে, অর্থাৎ যারা ভালো মেডিকেলে চান্স পাইছে তাদের মধ্যে 95%ই প্রি মেডিকেল প্রস্তুতি নিছে। তারা এইচএসসি সেকেন্ড ইয়ার থেকে তার একাডেমিক পড়াশোনার পাশাপাশি আলাদা করে একটু মেডিকেল ফোকাস করে এক্সট্রা কিছু পড়ালেখা করছে। তাহলে তুমি কি বুঝতেছো কেন তোমার প্রি মেডিকেল করা উচিত? মানে আমার কথা হচ্ছে তুমি করবা না কেন, তুমি ফিক্স করছো যে তুমি মেডিকেলে পড়বা এবং তোমার এমন না যে একাডেমিক পড়াশোনায় হ্যাম্পার হচ্ছে, অবশ্যই তোমার এমন কোথাও অ্যাডমিটেড থাকতে হবে, অর্থাৎ তোমার এমন কোথাও এনরোল করতে হবে যেখানে তোমার একাডেমিকে হ্যাম্পার না হয়, অর্থাৎ তারা এমনভাবে জিনিসটা কন্টিনিউ করবে যাতে তোমার একাডেমিক কভার হয়, তার সাথে তুমি অ্যাডমিশনে একটা হালকা পাতলা প্রস্তুতি নিয়ে ফেলতে পারো। ওকে, আচ্ছা, তাহলে তুমি বুঝতেছো তোমার প্রি মেডিকেল তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। মানে তোমাকে যারা মেডিকেল প্রিপারেশন নিবা এবং মোটামুটি তুমি শিওর যে তুমি মোটামুটি পড়ালেখা করতেছো, এটা দিয়ে তুমি এনিহাও 4.8 বা A+ এনশিওর করতে পারবা, তাহলে তুমি প্রি মেডিকেল অবশ্যই প্রস্তুতি নিবা ভাইয়া। এই যে আমি তোমার কথাগুলো বলতেছি না, এই সামনে যখন তুমি নিজে মেডিকেলে পরীক্ষা দিবা তারপরে তুমি আমাকে ধন্যবাদ দিবা যে আমি এখন থেকে প্রস্তুতি শুরু করছি, কারণ মেডিকেলের জন্য যে তুমি 3 থেকে 4 মাস সময় পাবা একদমই এনাফ না। তোমার 1 মাস যাবে খালি কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার জন্য, মেডিকেলের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হয় ওইটা বুঝতে তোমার 1 মাস সময় চলে যাবে। তারপর আসবে তোমার নেমোনিক্স পড়া, এক্সট্রা ইনফরমেশন পড়া, কিভাবে সহজে মনে রাখতে পারবো এটা পড়া, ইংলিশ পড়া, জিকে পড়া। জীবনও 3.5 থেকে 4 মাস পরে তুমি চান্স পাবা না, ঠিক আছে, তুমি চান্স পাইতে পারবা, কিন্তু যেগুলো একদম টপ লেভেলের মেডিকেল অর্থাৎ ঢাকার মেডিকেলগুলা কিংবা ঢাকা ছাড়াও আরও 3-4টা খুবই ভালো মেডিকেল আছে যেগুলো আমরা বলি তথাকথিত টপ লেভেলের মেডিকেল, ওখানে তুমি ইজিলি চান্স পাবা না, কারণ ওরা এই লেভেলের প্রস্তুতি সে এইচএসসি লাইফ থেকে নিয়ে আসতেছে। ক্লিয়ার? সো কেন করা উচিত আমার মনে হয় আর কাউরে আমার বুঝাইতে হবে না, তোমরা নিজে আনসারটা পেয়ে গেছো এবং তুমি যদি না করো তুমি পিছায় থাকবা, এটা 100% শিওর থাকো, কারণ যারা কনসিয়াস, যারা মোটামুটি প্ল্যান মাফিক আগায় ওরা এখন থেকে প্রিপারেশন শুরু করছে, সো তুমি পিছিয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, এবার আসি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আমি মনে করি এটা খুবই লজিক্যাল,
কিভাবে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনটা আমরা মেনটেন করতে পারবো। এবং এখানে আমাদের সমস্যাটা হয়, মানে একাডেমিকের সাথে যখন আমরা এডমিশনটা পড়তে যাই তখনই আমরা প্যারাটা খাইয়ে যাই। ওকে, সো এখান থেকেই আমরা জানো আমাদের অলরেডি হাল্ক স্ম্যাশ কিন্তু প্রি মেডিকেল 2026 কিন্তু লঞ্চ হয়ে গেছে। সো এটার সাথে আমরা কোরিলেট করে কথাবার্তাগুলো বলবো। সিম্পলি মাথায় রাখবা, কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয় যখন আমরা একাডেমিক পড়ি, তার পাশাপাশি যখন আমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হয় তখন অ্যাকচুয়ালি কীভাবে পড়তে হয় এটা আমাকে বুঝতে হবে। তো তার আগে আমাকে বুঝতে হবে প্রি মেডিকেলের আমার উদ্দেশ্যটা কী। কয়েকটা উদ্দেশ্য থাকে। প্রথমত আমি যদি বলি, আমি এখানে লিখতেছি, কোনো সমস্যা নাই। প্রথমত আমার কথাটা হচ্ছে কি পড়ব এবং কি বাদ দিব। তাহলে প্রি মেডিকেলের সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ জিনিস কি? একাডেমিক বই তো আমরা সবাই পড়তেছি। দেখো তুমি রসায়ন, পরিবেশ রসায়ন পড়তেছো, একাডেমিকের জন্য যা পড়তেছো, ম্যাথ যা সলভ করতেছো, তার পাশাপাশি তোমাকে জানতে হবে কিছু ইম্পর্টেন্ট চার্ট, কিছু ইম্পর্টেন্ট মান, কিছু ইম্পর্টেন্ট সংকেত যেটা মেডিকেলে বারবার আসছে। সো এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। কি পড়বো, আলাদা করে মেডিকেলে কোন জিনিসটা বারবার আসতেছে। কারণ একটা জিনিস মাথায় রাখবা, মেডিকেলের টপিক বারবার রিপিট হয়, অর্থাৎ সেম কোয়েশ্চেন রিপিট হবে না, বাট টপিকটা রিপিট হবে। জারক বিজারক টপিক রিপিট হবেই, এবং কিছু কিছু মান আছে মুখস্থ বসাই দিতে হবে, ওগুলো বারবার আসে। সো তোমাকে এখন থেকে বুঝতে হবে আমি কি পড়বো, কি বাদ দিব। এটার জন্য প্রি মেডিকেল গুরুত্বপূর্ণ, প্রথম কথা। সেকেন্ডে আসি, সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এটা আমাদের বুঝতে, যারা আমরা আগে প্রি মেডিকেল পড়ি না, ওদের বুঝতে 15 থেকে 1 মাস সময় চলে যায়। কথা বুঝছো? তাহলে তোমাকে কোয়েশ্চেন প্যাটার্ন বোঝার জন্য এখন থেকে দেখতে হবে যে কোয়েশ্চেনগুলো কেমন। ঠিক আছে, ধরো একটা ক্লাস করছো, ঠিক আছে, ক্লাসটা করছো, ক্লাসের পাশাপাশি তুমি যখন পরবর্তীতে তার স্ট্যান্ডার্ড পরীক্ষাটা দিবা তখন কিন্তু তুমি বুঝতে পারবা কি যে অ্যাকচুয়ালি মেডিকেলে এরকম কোয়েশ্চেন আসে, এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমার এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে দুইটা জিনিসের জন্য আমার প্রি মেডিকেল খুব ইম্পর্টেন্ট। কি পড়বো না, সেকেন্ড হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য। এখন কথা হচ্ছে ভাইয়া, আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমি কয় ঘন্টা প্রি মেডিকেল বা আলাদা করে মেডিকেলের জন্য টাইম দিব? আমি বলবো ভাইয়া তুমি একদিন পরও দিতে পারো, কিংবা তুমি ডেইলি পড়তে পারো। তুমি যদি ডেইলি পড়ো, তুমি ধরো একাডেমিক পড়াশোনা 6 থেকে 7 ঘন্টা করতেছো, বাদ বাকি তুমি খালি তুমি 3 ঘন্টা মতো সময় রাখবা তোমার মেডিকেলের প্রিপারেশনের জন্য। বিশ্বাস করো, এটার ফল তুমি আলটিমেট রেজাল্টে পাবা। বা তুমি একাডেমিক যা আছে সব কমপ্লিট করবা, তার পাশাপাশি তুমি 3 ঘন্টা সময় রাখবা মেডিকেল স্ট্যান্ডার্ড পড়াশোনার জন্য। ধরো আমরা যদি বলি আমাদের কোর্সটা মানে খুবই স্পেসিফিক্যালি খুবই ইউনিক যে জিনিসটা এবার আমরা নামাইছি, সেটা হচ্ছে আমরা জিনিসটাকে রুটিন ওয়াইজ আগাচ্ছি। হয়টা কি, তোমাকে যখন আমি একটা নির্দিষ্ট পেমেন্ট নিয়ে তোমাকে যদি আমি পুরো কোর্সটা দিয়ে দিই, তোমরা কিন্তু জীবনও একাডেমিকের চাপের মধ্যে পুরো কোর্স কমপ্লিট করতে পারবা না। অ্যান্ড দ্যাটস ওয়াই তোমাদের জন্য আমরা আমাদের পুরো প্রোগ্রামটা রুটিন ওয়াইজ আগাচ্ছি। এবং তোমাকে আমরা এটা কথা দিতে পারি, ইংলিশ জিকে সহ তোমরা কিন্তু কটুক পড়তে পারো না পারো এটা ম্যাটার করে না, জাস্ট একটা ধারণা নিবা, ঠিক আছে, একটা আইডিয়া নিবা। এবং আমরা বলতে পারি আমাদের 2 থেকে 2.5 মাসের মধ্যে আমাদের পুরা তোমার সিলেবাস শেষ করে দিব। ফুল সিলেবাস পুরো শেষ করবো ইনক্লুডিং ইংলিশ জিকে। এবং সে অনুযায়ী কিন্তু আমাদের একদিন পর এক্সামও থাকবে, অর্থাৎ যে জিনিসটা তোমরা আগে পড়তেছো তার উপর ওই চ্যাপ্টারের উপর এক্সাম থাকবে, পুরোপুরি মেডিকেল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রোগ্রামটা চালাচ্ছি রুটিন ওয়াইজ। প্রথম একটা খুবই প্লাস পয়েন্ট আমি মনে করি, কারণ রুটিন ওয়াইজ যদি তোমরা না পড়ো তোমরা কখনো পুরো কোর্স কমপ্লিট করতে পারবে না। শেষ। এবার আসি, তোমাকে আমি যে একটা ইম্পর্টেন্ট লাইন বলছি, ভাইয়া কি পড়বো এবং কি বাদ দিব, এটার জন্য আমার কি দরকার? এটার জন্য দরকার এমন একটা পিডিএফ যেটার মাধ্যমে আমরা বলতে পারি যে এই চ্যাপ্টারের মধ্যে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলে থাকি এরিয়া মার্কিং পিডিএফ, তাই না? সো আমরা কিন্তু আমাদের কোর্সের মধ্যে কিন্তু এরিয়া মার্কিং পিডিএফটা দিয়ে দিচ্ছি। যখন যে চ্যাপ্টার আমরা একাডেমিক ক্লাস ছাড়বো ওই সময় তোমরা ওয়েবসাইট কিংবা ফেসবুক কিংবা টেলিগ্রামে তোমরা ওই পিডিএফটা পেয়ে যাবা। অর্থাৎ ওই চ্যাপ্টার থেকে মেডিকেলের জন্য কী কী জিনিস পড়া লাগবে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে একে তো তোমার একাডেমিক প্রিপারেশন হয়ে যাচ্ছে, তার পাশাপাশি তুমি মেডিকেলের জন্য হালকা পাতলা পড়ে ফেলতে পারতেছো, অথবা তুমি অ্যাটলিস্ট দেখতে পারতেছো এই টপিকগুলো আমার জন্য ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। শেষ। তারপর আসে আমাদের আরেকটা বিষয় যেটা সবার একটা প্যারা খাও, সেটা হচ্ছে ভাইয়া আমরা তো জানি মেডিকেলের জন্য অনেক এক্সট্রা রাইটারের কথাবার্তা পড়তে হয় এবং জিনিসটা খুবই অ্যানোয়িং। কিভাবে আমি 3 থেকে 4 মাসের মধ্যে এদিকে ইংলিশ জিকে পড়বো, তার পাশাপাশি প্রত্যেকটা রাইটারের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমাকে আবার আলাদা করে পড়তে হবে। দেখা যায় ওরা কোথাও চান্স পায় না, কারণ ওরা অনেক বেশি পড়তে চায়। সো সহজ জিনিসগুলো ওরা ভুলে যায়, কারণ মেডিকেলের 80 থেকে 90% কোয়েশ্চেনই কিন্তু সহজ আছে, অর্থাৎ মেইন বই থেকে আসবে 100% শিওর। কিন্তু তোমরা এক্সট্রা রাইটার এত বেশি পড়ো, তোমরা নর্মাল রাইটারের পড়াশোনাগুলো মিস করে ফেলো। অ্যান্ড দ্যাটস ওয়াই তোমরা যাতে এই সমস্যায় না পড়ো, তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের সব অধ্যায়ের ইউনিভার্সাল পিডিএফ। ভাইয়া জিনিসটা কি যারা জানো না আরেকবার বলি, সেটা হচ্ছে ধরো এক কোষ এবং কোষের গঠন, এখান থেকে
এই আমার হাসান স্যারের পাশাপাশি যতগুলো আরও বায়োলজি বই আছে, যেমন আজমল স্যারের বই আছে, মাজাদা ম্যামের বই আছে, আজিবুস স্যারের বই আছে, সবগুলা বইয়ের যে যে গুরুত্বপূর্ণ লাইনগুলা ওগুলো কিন্তু আমরা একটা পিডিএফের মধ্যে নিয়ে আসছি। তাহলে তোমার এত পেন খাওয়া লাগবে না, এত বই কিনা লাগবে না, জাস্ট এই পিডিএফটা দেখবা, তাহলে তুমি হাসান স্যারের পাশাপাশি এক্সট্রা ইনফরমেশনগুলো বইয়ের মধ্যে লিখে রাখবা, কিংবা একটা নোট খাতা করে নোট খাতায় লিখে রাখবা, শেষ। তাহলে তোমার এত প্যারার খাওয়া লাগতেছে না। তাহলে কিন্তু আমাদের এই দুইটা জিনিস কিন্তু খুবই ইউনিক আমি মনে করি। এবং আরেকটা হচ্ছে আমরা অলরেডি বলে ফেলছি, সেটা হচ্ছে আমাদের রুটিন ওয়াইজ। তোমাদেরকে একটা রুটিন দেখাই ফেলি, যেটা আমাদের অলরেডি পাবলিশ হয়ে গেছে। এটা তোমরা ডেমো হিসেবে পেয়ে যাবা, কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্স চেক করলে কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রুটিন। দেখো, আমরা কিন্তু একদিন গ্যাপ রেখে রেখে ক্লাসগুলো দিছি, সেই অনুযায়ী কিন্তু এক্সামগুলো একদিন পর পর রাখছি আমরা। অর্থাৎ যে ক্লাসটা করছো তার একদিন পরে তোমরা ওইটার পরীক্ষা দিবা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রুটিন। মোটামুটি তোমরা দেখতেছো আমাদের কিন্তু ক্লাস মোটামুটি অলরেডি শুরু হয়ে গেছে। সো তোমরা যারা ক্লাসগুলো পাবা না, কিন্তু একটু মনে করতেছো ভাই আমি তো ক্লাস 10টা মিস করছি, কোনো সমস্যা নেই, ক্লাসগুলো ওয়েবে থাকবে, ইভেন পরীক্ষাগুলো ওয়েবসাইটে থাকবে, কোনো প্যারা নেই, তুমি ওটা দিতে পারবা। অথবা তুমি অ্যাজ ইউজুয়াল কোর্সটা কন্টিনিউ করে ওই জিনিসটা তোমরা পরে কন্টিনিউ করে ফেললা, অথবা পরে নিজে নিজে শেষ করে ফেললা, শেষ। তাহলে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন কিন্তু পেয়ে গেছি। এদিকে কোয়েশ্চেন প্যাটার্নের যে ব্যাপারটা, তাহলে এটা আমরা পরীক্ষা দেওয়ার মাধ্যমে সলিউশন করে ফেলতে পারবো, শেষ। আচ্ছা, এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ভাইয়া ভাইয়া আমি যে ঠিকভাবে প্রিপারেশন নিচ্ছি কিনা এটা আমাকে বুঝতে হবে না? কিংবা ভাই আমি প্রিপারেশন নেওয়ার সময় তো একাডেমিক বিভিন্ন জিনিস সমস্যা আমরা পড়তে পারি না? কিংবা ভাইয়া অ্যাডমিশনের কোনো এক রিলেটেড কোয়েশ্চেন তো আমরা নাও পারতে পারি, কিংবা কোনো একটা জিনিসে আমার তো আপনাদের মেন্টরশিপ প্রোগ্রাম দরকার হইতে পারে। সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করব? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানে একটা পেমেন্ট করলা, তোমাকে একটা কোর্স পুরোপুরি দিয়ে দিছে, এবং আলটিমেটলি তুমি ওই কোর্সে কোনো সমস্যা ফেস করতেছো কিনা, কোনো একটা এক্সামের কোয়েশ্চেন বুঝতেছো না কিনা, এই জিনিসগুলোর আনসার দেওয়ার কেউ থাকে না। সো এই সমস্যায় যাতে না পড়ো, দ্যাটস ওয়াই আমরা কিন্তু রাখছি আমাদের টেলিগ্রাম গ্রুপ। খুব ইম্পর্ট্যান্ট, টেলিগ্রাম গ্রুপ, যেখানে তোমরা মেসেজ দিতে পারবা তোমাদের যত রকম সমস্যাগুলো, এবং আমাদের যে টিচার প্যানেল আছে ঢামেক এবং সসমেকের, ওরা কিন্তু তোমাদের রিপ্লাই দিবে, ইনক্লুডিং আমি নিজে। সো তোমরা যে কোনো সমস্যা, একাডেমিক রিলেটেড যে কোনো সমস্যা, কিংবা মেডিকেল প্রিপারেশন নিতে গিয়ে যে কোনো সমস্যা ফেস করতেছো, তোমরা আমাদের মেসেজ দিবা গ্রুপের মধ্যে, এবং আমরা ওখানে কিন্তু তোমাদের ওই অনুযায়ী সলিউশন দেওয়ার ট্রাই করবো। তাহলে আমাদের প্রোগ্রামটাকে আমি বেসিক্যালি আজকে ভিডিওটা বানাচ্ছি এই কারণেই, মেইনলি হচ্ছে কেন তোমার জন্য প্রি মেডিকেল ইম্পর্টেন্ট এটার জন্যে, এবং কিভাবে তোমাকে নিজের গোল ফিক্স করতে হবে, তারপর তোমাকে এনশিওর করতে হবে যাতে আমি জিপিএ 5টা কনফার্ম করতে পারি। এরপর আমাকে প্রি মেডিকেলের প্রস্তুতি অবশ্যই নিতে হবে যদি আমরা আগে থেকে মেডিকেলের প্রিপারেশন মাথায় সেট রাখি। এবং ফোর্থ বিষয়টা হচ্ছে কীভাবে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন কন্টিনিউ করবো। আমার কথা বুঝতে পারছো? সেম জিনিস তোমার যেটা থাকবে রুটিন ওয়াইজ, সেটা তুমি একাডেমিকের জন্য পড়ে ফেলবা, তার পাশাপাশি তুমি খালি 3 ঘন্টা সময় দিবা প্রি মেডিকেলের জন্য, এবং এটার ফল তুমি আলটিমেট রেজাল্টে পাবা। ওকে, আচ্ছা, এবার মোটামুটি সবগুলো আমাদের টপিক ডিসকাশন হয়ে গেছে। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ভাইয়া ইংলিশটা কিভাবে পড়বো, বা জিকে কিভাবে পড়বো, তাই না? মানে ইংলিশের জিকে কিভাবে পড়বো। এখন থেকে তো যেহেতু আপনি বলতেছেন প্রস্তুতি নিতে, সো ইংলিশ জিকে তো শুরু করা উচিত, তাই না? হ্যাঁ ভাইয়া, তুমি বেসিক্যালি ইংলিশটা শুরু করবা। তোমরা বাজার থেকে অ্যাপেক্স বইটা নিয়ে নিবা, কিন্তু আমাদের কিউএনএ যে তোমার ইংলিশ জিকে বইটা আছে ওইটা তোমরা নিয়ে নিবা। তোমাকে এইটুকু অ্যাসিওরেন্স আমি দিতে পারি যে এই বইটা তোমার জন্য এনাফ। অর্থাৎ তুমি অ্যাটলিস্ট টপিকগুলো দেখে দেখে বুঝে দিতে পারবা কী কী টপিক আমার পড়তে হবে, সেখান থেকে বেসিক যে ইনফরমেশনটা সেটা তুমি নিয়ে নিতে পারবা। ঠিক আছে? তাহলে ইংলিশের জন্য অ্যাপেক্স বইটা তোমরা কিনে ফেলবা, এবং অ্যাপেক্স যদি না কিনো সেক্ষেত্রে কিউএনএ আমি এখানে লিঙ্ক দিয়ে দিব, কিউএনএ আমাদের জিকে এই বইটা তোমরা নিয়ে নিতে পারবা। ওকে, তারপর তোমরা কি করবা, একদিন পর পর অর্থাৎ সপ্তাহের মধ্যে তোমরা 4 দিন মতো সময় রাখবা ইংলিশ আর জিকের জন্য। যে কেউ যদি তোমার একাডেমিকে অনেক প্রেশারে থাকো, তোমাকে জিকে পড়তে হবে না, জিকে তুমি 3-4 মাসে কভার করতে পারবা, বাট ইংলিশটা আমি সাজেস্ট করবো এখন থেকে পড়তে থাকো। তাহলে অ্যাপেক্স বইটা নিবা সপ্তাহে একদিন পর পর করে, তাহলে মোটামুটি তুমি 3 থেকে 4 দিন সপ্তাহে কিন্তু সময় পাচ্ছ। তুমি জাস্ট 2টা ঘন্টা, জাস্ট 2 আওয়ার্স একদম অ্যাপেক্স বই শুরু থেকে শুরু করে শেষের দিকে আগাইতে থাকবা, পড়তে থাকো, এবং এটার ফল তুমি আলটিমেটলি এইচএসসির পরবর্তীতে গিয়ে পাবা। বাকিদের চেয়ে তুমি অনেক আগায় থাকবা, এটা শিওর। ঠিক আছে? এবং আমরা যদি আমাদের কোর্সের বিষয়ে বলি, আমরা কিন্তু আমাদের এখানে যে 40+ ইংলিশ আর জিকে রেকর্ডেড ক্লাস তোমরা দিচ্ছি, যেটা রুটিন ওয়াইজ কিন্তু যাবে। ওকে, এবং সেই অনুযায়ী কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। সো তুমি যদি চাও কিংবা তুমি যদি নাও চাও, তোমাকে কিন্তু ক্লাস করতে হবে, এবং এইটা কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। অনেক কিছু কিন্তু আমরা আসলে করতে চাই না, মনে করি না এটার মাধ্যমে আমার একাডেমিকে হয়তো হ্যাম্পার হইতে পারে, কিন্তু না, তোমার তো এটার পিছনে সময় যাবে কত, হায়েস্ট এই ক্লাসটা হায়েস্ট 1 ঘন্টা। 1 ঘন্টা তুমি পড়বা, 1 ঘন্টা তুমি বইটা পড়বা, শেষ। 2 ঘন্টা তোমার প্রিপারেশন শেষ ইংলিশ। তুমি তো এমন না যে তুমি একেবারে 14-15 ঘন্টা পড়তেছো, তার মধ্যে 2টা ঘন্টা তোমার চলে গেলে অনেক লস হবে।
তুমি তোমার পড়ার টাইমটাকে বাড়াও, আর তো সময় বেশি নাই। যে মানুষ তুমি 10 ঘন্টা পড়তেছো তুমি এখন 12 ঘন্টা পড়ো, যে 12 ঘন্টা পড়তেছো সে এখন 14 ঘন্টা পড়ো। মানে আমি আমার একাডেমিকের জন্য যে টাইমটা দিব ওটা আমি ফিক্স রাখবো, তার পাশাপাশি আমার এই টাইমটা বের করতে হবে, তার পাশাপাশি আমার এই টাইমটা বের করতে হবে। ক্লিয়ার? তাইলে আশা করতেছি প্রি মেডিকেল রিলেটেড যত কোয়েশ্চেন আছে সবগুলোর আনসার তোমরা পাইছো। এবং আমি তোমাদের সাজেস্ট করব যারা এখনও এনরোল করো নাই তোমরা এনরোলটা করে ফেলো। এবং আরেকটা জিনিস তোমাদের বলে দেই, আমাদের কিন্তু কোর্সের মধ্যে তোমরা এই উইক সম্ভবত এই উইকের মধ্যে যদি এনরোল করো সেক্ষেত্রে MED20 MED20 এটা যদি দাও তাহলে তোমরা 20% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছ। সো দেরি না করে এখন এনরোল করে ফেলো। এবং হ্যাঁ, তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে মেডিকেল রিলেটেড সেটা আমাদের পেজে করবা, এবং আমাদের যারা পেজের মডারেটর আছে ওরা ট্রাই করবে তোমাদের বেস্ট আনসারটা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তানজিম ভাইয়ের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।